আমেরিকাতে যে নির্বাচন হয়ে গেল আপনারা জানেন, ডেমোক্র্যাট দলকে হারিয়ে রিপাবলিকান সেখানে বিজয়ী হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প তিনি প্রেসিডেন্ট হয়েছেন। এবং ডোনাল্ড ট্রাম্পের এই জয় ভারতের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ আপনাদের বিভিন্ন পর্বে বিশ্লেষণ করেছি। কিন্তু আজকে আপনাদের বলবো, আজকের পুরো পর্বটা যদি শোনেন তাহলে ভারতবাসী হিসাবে গর্ববোধ করবেন। তার কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই যা যা পদক্ষেপ নিচ্ছেন সেটা 100 বার যারা শান্তি প্রতিষ্ঠার পক্ষে কথা বলেন, যারা চান ভারতে শান্তি বজায় থাকুক, ধর্ম নিরপেক্ষতা থাকুক, তাদের জন্য আজকের এই পর্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ট্রাম্পের জয় কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের জন্য পালন করেছে আজকের পর্বে আপনাদের বলবো। অন্যদিকে আপনারা জানেন, বাংলাদেশে যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে, সেখানে হিন্দু নিধন যজ্ঞ যেখানে চলছে, সেখানে ডোনাল্ড ট্রাম্পের এই কয়েকদিনের মধ্যে যে ভূমিকা সেটাও কিন্তু অত্যন্ত প্রশংসনীয়। আর আজকের পর্ব পুরোটা শুনলে নিজেরা কিন্তু গর্বিত বোধ করবেন, তাই পুরোটা শোনার অনুরোধ রাখলাম। এবং অবশ্যই যদি ভালো লাগে তাহলে পর্বে দয়া করে একটা লাইক, কিংবা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করতে পারেন যদি কেউ চান। যাই হোক, চলুন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। কোন খবরটা নিয়ে আজকে আলোচনা করব না, আমেরিকা পাচ্ছে প্রথম হিন্দু গোয়েন্দা অধিকর্তা, প্রাক্তন ডেমোক্র্যাট তুলসীকে বাছলেন ট্রাম্প। এই খবরটা কেন এত গুরুত্বপূর্ণ আজকে আপনাদের সামনে বিশ্লেষণ করব। যে ভারতবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে, অন্যদিকে বাংলাদেশের উগ্রবাদকে যারা সেই দেশে ধোঁয়া দিচ্ছেন তাদের জন্য কিন্তু একটা চিন্তার কারণ এই খবরটি। কেন, আসুন আপনাদের বিশ্লেষণ করি। খবরটা কি না, ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রেসিডেন্ট, যিনি নবনির্বাচিত হয়েছেন দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে, তিনি একটা ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন। কি পদক্ষেপ না, তুলসী গাবার্ডকে সেই দেশের গোয়েন্দা বিভাগের নতুন অধিকর্তা হিসেবে নিয়োগ করেছেন। আরো একবার কথাটা শুনুন ভালো করে। তুলসী গাবার্ডকে ডোনাল্ড ট্রাম্প সে দেশের নতুন গোয়েন্দা অধিকর্তা হিসেবে নিয়োগ করেছেন, বা তিনি এই মুহূর্তে ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স হিসাবে কিন্তু সেই দেশে নিযুক্ত হয়েছেন। কিন্তু এটাতে এত মাতামাতির কি রয়েছে, সেইটাই আজকে বিশ্লেষণ করব আপনাদের সামনে। কে এই তুলসী গাবার্ড? দেখুন, এই তুলসী গাবার্ড, আদতে তার নামটা তুলসী, আপনারা অনেকেই ভাবতে পারেন যে তিনি হয়তো ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু না, তিনি ভারতীয় বংশোদ্ভূত নন। ভারতের সঙ্গে তার পূর্বসূরির কোনো যোগসূত্র নেই। অথচ এহেন তুলসী গাবার্ড, যিনি 21 বছর ধরে আমেরিকার মিলিটারি সার্ভিসে দীর্ঘ চাকরি করেছেন, এই মুহূর্তে তার 44 বছর বয়স, সেই তুলসী গাবার্ড আমেরিকার মতো জায়গায় থাকলেও তিনি কিন্তু নিজেকে হিন্দু হিসাবে দাবি করেন এবং তিনি হিন্দু ধর্মাবলম্বী। শুধু সেটাই বড় কথা নয়, তিনি হিন্দু ধর্ম মনে প্রাণে বিশ্বাস করেন এবং সেটাকে তিনি মনে প্রাণে কিন্তু পালনও করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভবত 2012 সালে যখন আমেরিকা গিয়েছিলেন, তখন এই তুলসী গাবার্ড ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটা গীতা উপহার দিয়েছিল। আর সেই খবরটাই একেবারে গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছিল। সাধারণত ভারতের প্রধানমন্ত্রীকে গীতা উপহার দিতে দেখা যায় বিশ্বের অন্যান্য রাজনৈতিক নেতাদের, কিন্তু এক্ষেত্রে ঘটনাটা পুরো উল্টো ঘটেছিল। তুলসী গাবার্ড ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গীতা উপহার দিয়েছিল। শুধু তাই নয়, হিন্দু ধর্মের প্রতি যে তার আস্থা, এবং সেটা বিভিন্ন ক্ষেত্রে প্রকাশ পেয়ে যায়। এহেন তুলসী গাবার্ডের কিছুটা হিস্ট্রি আপনাদের সামনে বলার চেষ্টা করব। তুলসী গাবার্ড তিনি হচ্ছেন আমেরিকা কংগ্রেসের প্রাক্তন ডেমোক্র্যাট সদস্য। অর্থাৎ ডেমোক্র্যাট দল কারা ছিল না, এই যে জো বাইডেনের প্রশাসন ছিল এবং কমলা হ্যারিস যে প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন, তারা এই ডেমোক্র্যাট দলের সদস্য ছিলেন। অর্থাৎ ট্রাম্পের দল, রিপাবলিকানের অপোজিট যে দল তার নাম ডেমোক্র্যাট, সেই ডেমোক্র্যাট দলেরই কিন্তু সদস্য ছিল এই তুলসী গাবার্ড, এবং দীর্ঘদিন ধরে কিন্তু তিনি ডেমোক্র্যাট দলের সদস্য ছিল। তাহলে আপনারা বলবেন, ডেমোক্র্যাট থেকে কি করে তিনি ট্রাম্পের জামানায় একজন পুলিশ আধিকারিক হয়ে গেলেন, গোয়েন্দা বিভাগের প্রধান হয়ে গেলেন? তার কারণ হচ্ছে 2022 সালে প্রেসিডেন্ট জো বাইডেন কিছু বর্ণ বিদ্বেষী মন্তব্য করেছিলেন, বা তার কার্যকলাপে সন্তুষ্ট না হতে পেরে দলের অন্দরেই কিন্তু তিনি ক্ষোভ উগরে দেন। এরপরে 2022 সালে ডেমোক্র্যাট দল ছেড়ে তিনি ট্রাম্পের দলে যোগদান করেন। গত আগস্ট মাসে ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদে গিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির হয়ে তিনি প্রচার করেছিলেন এবং সেখানে বৈঠক করেছিলেন। এহেন তুলসী গাবার্ড, যিনি হিন্দু ধর্মে বিশ্বাস করেন, শুধু তাই নয়, যিনি ভারতের প্রতি সংবেদনশীল এবং যিনি নরেন্দ্র মোদীর একজন ভক্ত বা তার বন্ধু,
এহেন তুলসী গাবার্ডকে সেদেশের গোয়েন্দা বিভাগের প্রধান অধিকর্তা হিসাবে ট্রাম্প যে নিয়োগ করলেন, এটা কার্যত দুটো বার্তা দেওয়া হলো। সেটাতে আপনাদের সামনে আসবো, কিন্তু একটা পরিচয় আপনাদের দেখাবো। দেখুন যে কিভাবে নিজেকে হিন্দু হিসেবে তিনি পরিচয় দিচ্ছেন, শ্রীল প্রভুপাদের জয় বলে তিনি ধ্বনি দিচ্ছেন এবং হরে কৃষ্ণ মঞ্চের ওপর গান গাইছেন। আসুন একটা ছোট্ট ভিডিও প্রথমে আপনাদের দেখাতে চাইবো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন। Srila Bhaktivedanta Swami Prabhupada ki jai. Srila Bhaktivedanta Swami Prabhupada ki jai. Now please join me now as we chant the names of Krishna together. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Hare. Please chant. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. দেখলেন বন্ধুরা, এই ভিডিওটা তাদের বেশি করে দরকার যারা ধর্মতলার মোড়ে নিজেদের সেকুলার প্রমাণ করার জন্য গরুর মাংস ভক্ষণ করেন, তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, যে যার নিজের ধর্মে বিশ্বাস করবেন, সেই ধর্মকে নিজেরা পালন করবেন এবং অন্য ধর্মের ওপর সমব্যথী হবেন বা রেসপেক্টফুল হবেন, এটাই দরকার। কিন্তু আমি সেকুলার বা আমি ধর্ম নিরপেক্ষ প্রমাণ করার জন্য একজন হিন্দু হয়ে যেমন মাথায় ফেস টুপি পরার দরকার নেই, একজন হিন্দু হয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ার যেমন দরকার নেই, ঠিক তেমনি একজন মুসলিম মানুষকে সেকুলার প্রমাণ করার জন্য শুয়োরের মাংস খাওয়ারও প্রয়োজন নেই, কিংবা মন্দিরের মধ্যে ঢুকে তাদের ঠাকুরের কাছে মাথা নত করারও কোনো প্রয়োজন নেই। প্রয়োজন যেটুকু হচ্ছে যে যার নিজের ধর্মের আচার আচরণ সেটা পালন করব আমরা সকলে, যে যার ধর্মের মানুষ রয়েছেন, এবং এর পাশাপাশি অন্য ধর্মের মানুষদের তাদের রেসপেক্ট করব, তাদের ধর্মকে আমরা রেসপেক্ট করব। এই আচরণটা হওয়ায় প্রত্যেকটি মানুষের কাম্য। কিন্তু আমি নিজেকে ধর্মনিরপেক্ষ বলার জন্য সিপিএম এর কিছু নেতার মতো একেবারে ধর্মতলার মোড়ে গরুর মাংস খেয়ে, প্রকাশ্যে গরুর মাংস খেয়ে প্রমাণ করে দিলাম যে আমি ধর্মনিরপেক্ষ, যাতে আমি ভোট বেশি করে পাই। এই ধরনের আচরণ যারা করেন তাদেরকে আমি বলি সিউডো সেকুলার বা মুখোশধারী ধর্মনিরপেক্ষতা। আসলে এরা ধর্মনিরপেক্ষ নয়, মুখোশধারী ধর্মনিরপেক্ষ। যাই হোক, সে নিয়ে আলোচনা নয় পরে করব। কিন্তু আপনারা দেখলেন যে আমেরিকা একজন খ্রিস্টান কমিউনিটি যেখানে বেশিরভাগ মানুষ থাকেন, সেই অঞ্চলে একজন আদ্যপ্রান্ত আমেরিকান যার সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই, তিনি ভারতীয় বংশোদ্ভূত পর্যন্ত নন, তিনি হিন্দু ধর্মে বিশ্বাস করেন, তিনি নিজে একজন হিন্দু, এবং সেই ধর্মর জন্য তিনি দেখুন আমেরিকার মতো জায়গায় থেকে প্রত্যেকটি মঞ্চ থেকে শ্রীল প্রভুপাদ কি জয় বলতে তিনি কোনো রকমের দ্বিধাবোধ করেন না। এই রকম যখন পরিস্থিতি, তখন আপনারা একটু ভেবে দেখুন যে ভারতের পক্ষে এই ধরনের আমেরিকায় গোয়েন্দা প্রধান নিয়োগ করাটা সেটা ভারতের জন্য সুখকর হলো নাকি বাংলাদেশের জন্য সুখকর হলো। আপনাদের আগের পর্বেই বলেছিলাম যে বাংলাদেশের সংবিধানকে আবার নতুন করে লেখার কাজ চলছে এবং সেখানকার মোহাম্মদ ইউনূসের সরকার তারা মনে করেন যে ধর্ম নিরপেক্ষতা বা গণতন্ত্র, সমাজতন্ত্র, এই শব্দবন্ধগুলো সংবিধানে রাখার আর প্রয়োজন নেই। তার কারণ সত্যি সত্যি তারা এমনিতেও সেগুলো মানেন না। যেভাবে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে, ভারতবর্ষকে দেখে তারা একটু শিখতে পারে। ভারতবর্ষে সংখ্যালঘুরা যতটা নিশ্চিন্তে বসবাস করেন আর বাংলাদেশের সংখ্যালঘুদের কি অবস্থা, সেই দুটো কম্পেয়ার করলেই বোঝা যাবে যে কোন দেশ কতটা ধর্ম নিরপেক্ষতাকে সমর্থন করে। এবং বাংলাদেশ এবার প্রকাশ্যেই বলছে যে ধর্ম নিরপেক্ষতা তাদের সংবিধানে রাখার প্রয়োজন নেই। এ নিয়ে একটি পর্বে আপনাদের বলেছিলাম সেদেশের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান যে সেখানে ধর্ম নিরপেক্ষতা সংবিধান থেকে মুছে ফেলা হোক, অর্থাৎ এই যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের ওপর আক্রমণ চলছে সেটাও নাকি সাংবিধানিক অধিকারের মধ্যে এবার পড়ে যেতে পারে। এই রকম যখন অবস্থা, তখন পরিষ্কারভাবেই আমেরিকাকে কিন্তু এখন আর পাশে পাবে না। জো বাইডেনের সরকারকে রীতিমতো পাশে পেতেন এবং জো বাইডেন ছিলেন বলেই সম্ভবত এই শেখ হাসিনার এইভাবে দেশ ছাড়া হতে হয়েছিল, এবং মোহাম্মদ ইউনূস কোন রকমের নির্বাচনে না জিতে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর পদটা আগলে বসে রয়েছেন। দেখুন যে গণতান্ত্রিক যদি দেশ হয় সেখানে নির্বাচন তো অনিবার্য। অন্তর্বর্তীকালীন
সরকার সে তো আর মাসের পর মাস চলতে পারে না। আর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় আসার পর আগামী বাংলাদেশের কবে নির্বাচন হবে সে নিয়ে কোনো কথাই বলছেন না। অর্থাৎ তিনি সে দেশের প্রধানমন্ত্রী হিসাবে কতদিন থাকবেন, নির্বাচিত নন এমন একজন লোককে কি আদৌ প্রধানমন্ত্রী বলা যায়? অন্তত সংবিধান হিসাবে তিনি মোটেই প্রধানমন্ত্রী নন, বরঞ্চ শেখ হাসিনাই এখনো পর্যন্ত সে দেশের প্রধানমন্ত্রী। কিন্তু এ হেন মোহাম্মদ ইউনূসের সরকার জো বাইডেনের হাতের পুতুল হয়ে যেভাবে অ্যাক্ট করতেন, তাদের পক্ষে এখন অনেকটাই ডিফিকাল্ট হয়ে গেল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় চলে আসার পর। এবং আপনারা দেখছেন ডোনাল্ড ট্রাম্প যেভাবে তাদের মন্ত্রিসভা সাজাচ্ছেন, যেভাবে তাদের ঘুঁটি সাজাচ্ছেন, তাতে করে বাংলাদেশের পক্ষে আরো বেশ অস্বস্তিকর হয়ে যাওয়ার রাস্তা তৈরি হলো। শুধু তাই নয়, আরো একটা খবর আপনাদের এর মধ্যে দিয়ে রাখি। দেখতে পাচ্ছেন সংবাদ মাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ নয়, বাংলাদেশকে কড়া বার্তা পালা বদলের আমেরিকার। বুঝতেই পারছেন যে জো বাইডেনের সরকার কিন্তু যতই অত্যাচার হয়েছে সংখ্যালঘুদের ওপর বাংলাদেশে, বা যা কিছু হয়েছে, ফ্রিডম অফ স্পিচ সেখানকার মিডিয়ার কেড়ে নেওয়া হয়েছে, জো বাইডেনের সরকার কিচ্ছু বলেনি। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসতেই পরিষ্কারভাবে বার্তা দিয়েছেন যে সংবাদ মাধ্যমের যেন কণ্ঠরোধ করা না হয়, একেবারে হুঁশিয়ারি দিয়ে রাখা হয়েছে কিন্তু বাংলাদেশকে। তো এ হেন যখন প্রশাসন আমেরিকায় চলে এসেছে, যে আমেরিকা বা ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়ে যাবে, এবার ভেবে দেখুন এই মৌলবাদকে যদি এরা ক্রমাগত প্রশ্রয় দিতে থাকে, তাহলে আদতে বাংলাদেশের কতটা ক্ষতি হবে সেটা আপনারা বিচার বিবেচনা করতে পারবেন। বিশেষ করে তুলসী গাবার্ডের মতো এমন একজন মানুষকে, যিনি 21 বছর দেশের সেনা অধিকর্তা হিসেবে কাজ করেছেন, এহেন হিন্দু ধর্মে বিশ্বাস করা তুলসী গাবার্ডকে খ্রিস্টান ধর্মের একটি দেশ যখন তাদের একটা বিরাট দায়িত্ব দেন, সেটা থেকেই বার্তাটা স্পষ্ট যে কোন দিকে নিজেদের সরকারকে তারা চালিত করতে চান। তাই যারা মৌলবাদীতে হাওয়া দিচ্ছেন, সেটা ভারতও হতে পারেন, বাংলাদেশও হতে পারেন, আমার মনে হয় তাদের সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে। তার কারণ এটা জো বাইডেনের সরকার নয়, অনৈতিক ঘটনাকে হজম করে নেওয়ার মতো সরকার এটা নয়। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আছে এবং তার যা পদক্ষেপ ক্ষমতায় আসার পর থেকে তিনি নিচ্ছেন, সেটা নিশ্চিতভাবে ভারতের জন্য যেমন স্বস্তিকর, তেমনি মৌলবাদে যারা হাওয়া দিচ্ছেন বাংলাদেশের ওপারে, যারা অন্যান্য সংখ্যালঘুদের ওপর আক্রমণ করছেন, তাদের জন্য একটা লাল সংকেত। কি বলবেন বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য নিয়ে আসলাম। এই সমস্ত তথ্য তো খুব একটা বাংলা মিডিয়ায় শুনতে পারবেন না, তাই একটু পরিশ্রম করে এই সমস্ত তথ্য আপনাদের জন্য নিয়ে আসতে হয়। আমাদের এই পরিশ্রমকে যদি একটু সমর্থন করতে চান, কোনো পয়সা খরচা হবে না, শুধুমাত্র এই প্রত্যেকটি ভিডিওতে দয়া করে যদি একটু রিয়্যাক্ট করেন, যদি ভালো লাগে একটা লাইক, যদি কোনো সমালোচনা থাকে সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন, তার কারণ আমি প্রত্যেকের কমেন্ট পড়ি। এবং যদি চ্যানেলে এই ধরনের খবর পেতে আপনার আগ্রহ থাকে, তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্তত আমাকে সাপোর্ট করতে পারেন, তাতে করে আমার বেশ কিছুটা লাভ হয়। যাই হোক, এখনকার মতো এখানেই শেষ করলাম, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় থাকলাম।